আসসালামু আলাইকুম। ব্যাক ক্যালকুলেশন মুজাহিদে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান পদে পরীক্ষা শেষ হয়ে গেল। এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আগামী 14 তারিখ লিখিত পরীক্ষা অংশগ্রহণ হবে। আজকে একটি লাইভ ভিডিও পেজে আপলোড করা হয়েছে। সেখানে বিষয়ভিত্তিক কি প্রশ্ন হতে পারে লিখিত পরীক্ষায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলা, অঙ্ক, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসতে পারে। বাংলাতে আমি বলেছি যে লিখিত পরীক্ষা হলেও যেহেতু এটা লাইনম্যান পদের পরীক্ষা, আমার ধারণা সেখানে লিখিত পরীক্ষাও এমসিকিউর মতোই হবে, কিন্তু 4টি করে অপশন দেওয়া থাকবে না, অর্থাৎ মাল্টিপল কোয়েশ্চন থাকবে না। তাই এমসিকিউ না, সেটা লিখিত প্রশ্ন আসবে, আপনাদের উত্তর করতে হবে। সেখানে বাংলাতে আমি পড়তে বলেছি আপনাদের সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, কারক ও বিভক্তি নির্ণয়, সমাস নির্ণয়। ইংরেজিতে পড়তে বলছি নাম্বার, জেন্ডার, আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, অ্যান্টোনিম এবং সিনোনিম। গণিতে পড়তে বলছি গতিবেগ সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ ট্রেনের গতিবেগ নির্ণয়, নৌকার গতিবেগ নির্ণয়, পিতামাতার বয়স নির্ণয়, শতকরা, ঐকিক নিয়ম এবং মান নির্ণয়। বীজগণিত থেকে শুধুমাত্র মান নির্ণয়, অর্থাৎ এ প্লাস বি এর মান দেয়া আছে, এ বির মান দেয়া আছে, এ প্লাস বি হোল কিউবের মান কত, এইরকম মান নির্ণয়। আমি পড়তে নিষেধ করেছি কি ধারার অঙ্ক, পড়তে নিষেধ করেছি কোনো ধরনের জ্যামিতি আসবে না, সবই আমি ধারণা করে বলতেছি। আসবে না হলো উৎপাদক বিশ্লেষণ, এগুলো আসবে না। সূচক, লগ, এগুলো আসবে না। সেই সাথে আমি বলেছিলাম আপনাদের বিষয়ভিত্তিক সিলেবাস অনুযায়ী কী ধরনের প্রশ্ন হতে পারে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই থেকে আমি আজ বাংলাদেশ বিষয় বলি, অর্থাৎ সাধারণ জ্ঞান অংশর কিছু প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের প্রশ্ন দেয়া থাকবে, আপনারা উত্তর করবেন। কোনো ধরনের অপশন দেয়া থাকবে না, অর্থাৎ 4টি করে যে উত্তর দেয়া থাকে সেটা থাকবে না। কেমন প্রশ্ন হতে পারে বাংলাদেশ বিষয় বলি, অর্থাৎ সাধারণ জ্ঞানে আমি বলেছি বেশিরভাগ প্রশ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে হওয়ার সম্ভাবনা বেশি, আন্তর্জাতিক বিষয় থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আপনাদের সময় খুবই কম। আপনারা যদি কৌশলে প্রিপারেশন নেন তাহলে আশা করি অনেক ভালো করতে পারবেন। আমি আজকে খুব অল্প সংখ্যক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা প্রশ্নগুলো শুয়ে শুয়ে, রমজান মাস, ভালোভাবে পড়ালেখাটা করাটাও কঠিন, আসলে শরীর চলে না। তাই আমি বলবো আপনারা শুয়ে শুয়ে মোবাইল দেখে পড়বেন এবং মনে রাখবেন। সাধারণ জ্ঞান বিষয়টা এমন, পরে সবাই মনে হয় জানি, কিন্তু পরীক্ষার হলে আসলে প্রচুর পরিমাণ কনফিউশন সৃষ্টি করে, প্রচুর কনফিউশন সৃষ্টি করে। আর কথা না বাড়িয়ে এখন সরাসরি প্রশ্নে চলে যাই। 1 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দেখুন, লাইনম্যান পদ অনেক বড় পোস্ট না, কিন্তু বর্তমানে সরকারি চাকরি খুবই দুরূহ হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এটা রাজস্ব খাত না হলেও অনেক লুক্রেটিভ একটা চাকরি। এখানে বেতন স্কেল অনেক বেশি, স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তাই চাকরির পরীক্ষা সবার জন্য একটা সুযোগ, এখানে সুযোগটি কাজে লাগাতে হবে। এখানে খুব কঠিন ধরনের প্রশ্ন আসবে না। আপনাদের মনে হতে পারে যে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, এটা তো সবাই জানে। দেখুন, সবাই জানে না, পরীক্ষার হলে গিয়ে অনেকেই ভুলে যাবে যে আসলে কোন অঞ্চলে পড়ছে। এটা কি দক্ষিণ পূর্ব এশিয়া না উত্তর পূর্ব এশিয়া, অনেক ধরনের মনে হবে, যেমন হইতে পারে। আপনারা যদি জেনে যান যে না, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যেই অবস্থিত, তাহলে আপনাদের জন্য সহজ হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? দেখুন, এই স্বাধীনতা দিবস নিয়ে অনেক কনফিউশনে পড়ে যায়, স্বাধীনতা দিবস আসলে কবে? স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। এখন অনেকেই পরীক্ষার হলে গিয়ে মনে হবে স্বাধীনতা দিবস সেটা কি 16ই ডিসেম্বর নাকি
16ই ডিসেম্বর হতে পারে। কিভাবে? সাধারণত 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ এই দুইটার মধ্যেই কনফিউশন বাধে। আমার কথা শুনে যারা আসলে জানেন তারা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যা হয় সেটাই আমি বলছি। তাহলে আপনাদের কনফিউশন রাখা যাবে না, বাসায় বসেই একদম ক্লিয়ার কাট হতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এটা আমি জানি, কোনোভাবেই যেন পরীক্ষায় ভুল না হয়। 3 নম্বর প্রশ্ন, বিজয় দিবস পালিত হয় কত তারিখে? দেখেন, আগে বললাম স্বাধীনতা দিবস আর এখন হলো বিজয় দিবস, এই দুইটা নিয়েই মূলত কনফিউশন সৃষ্টিটা হয়। বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। তাহলে এই যে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস, এই দুইটা যেহেতু কনফিউশন সৃষ্টি হয়, এটা একদম খোলাসা করে মনে রাখবেন যে বিজয় দিবস যে দিনে আমাদের বিজয়টা, চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 16ই ডিসেম্বরে, হ্যাঁ, আত্মসমর্পণ করছে পাকিস্তানিরা, এই দিনই বিজয় অর্জিত হয়েছে। কিন্তু স্বাধীনতা দিবস কোনটা? যেদিন স্বাধীনতার ঘোষণা দিছে সেই দিন, অর্থাৎ সেই যে 26শে মার্চে আপনাদের স্বাধীনতার ঘোষণাটা দিছিল, কে দিছিল এই কনফিউশনে এখন আর যাব না, এটা রাজনৈতিক বিষয়। এক এক সরকার এসে এক একটা বলে, কেউ বলে জিয়াউর রহমান, কেউ বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কেউ বলে হান্নান শাহ। আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে বিজয় দিবস পালিত হয় কবে? বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। আর স্বাধীনতা দিবস অর্থাৎ কবে স্বাধীনতার ঘোষণাটা হয়েছিল এইটা মনে রাখবেন শুধুমাত্র, যে স্বাধীনতার ঘোষণাটা কবে দিছিল। যুদ্ধ যখন শুরু হয় 25শে মার্চ রাতে, যখন কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের জনগণের উপর অতর্কিতভাবে হামলা চালায়, তখন সেই 26শে মার্চ প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে কিসের মাধ্যমে? বেতারের মাধ্যমে, ওয়্যারলেসের মাধ্যমে এই স্বাধীনতার ঘোষণাটি দেয় 26শে মার্চে। তাই আমাদের স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ, আর বিজয় দিবস হলো চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 16ই ডিসেম্বর, তাই সেটা 16ই ডিসেম্বর 1971 সালে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এএন সাহা। এটা মনে রাখতে হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলো এএন সাহা, এটা ভুলে যাওয়া যাবে না, বারবার পড়লে মনে থাকে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? রণসঙ্গীত কোনটি সেটিও জানতে হবে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, সেটা হলো বাংলাদেশের রণসঙ্গীত। এটা কে লিখছে? আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বারবার মনে রাখতে হবে, রণসঙ্গীত কাজী নজরুল ইসলাম। আবার রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে এএন সাহা। এটা একবার পড়লে আপনার মনে হবে এটা আমি পারি, বাট পরীক্ষার হলে কিন্তু ভুলে যাবেন। এখানে কিন্তু অপশন থাকবে না। যদি 4টি অপশন থাকতো, যে কামরুল ইসলাম, এএন সাহা, হ্যাঁ, আরও কিছু নাম, আর পি সাহা, তখন আলাদা কথা। কিন্তু এখানে আপনাদের যে প্রশ্নটা হবে, যেহেতু লিখিত পরীক্ষা, এখানে কিন্তু আপনাদের কোনো অপশন থাকবে না, তাই এটা বাসায় একদম ভালোভাবে পড়ে যেতে হবে, এএন সাহা। এরপর 6 নম্বর প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? দেখেন, সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একটা সম্পদ বলা যায়, একটা পর্যটন কেন্দ্র, সর্বদক্ষিণের উপজেলা সেন্ট মার্টিন, প্রবাল দ্বীপ। এই সেন্ট মার্টিনের অপর নাম জানাটা আমাদের জন্য ফরজ, কারণ 10টা পরীক্ষা যদি হয়, সেখানে দেখা যায় 6টা 7টা পরীক্ষাতে এই প্রশ্নটি আসে। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেটা হলো নারকেল জিঞ্জিরা। কারণ সেন্ট মার্টিন দ্বীপে এত পরিমাণ নারকেল গাছ এবং প্রচুর পরিমাণ পানি থাকে সেই নারকেলে, যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা জানেন। এই কারণে এই সেন্ট মার্টিন দ্বীপের নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? আমাদের বাংলাদেশে রাষ্ট্রভাষা হলো বাংলা, অর্থাৎ প্রথম ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। আর বিদেশের একটা দেশ আমাদের দ্বিতীয় ভাষার মর্যাদা দিচ্ছে, একটা দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিচ্ছে কোন দেশ? সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। আফ্রিকার একটা দেশ তাদের এই দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দিচ্ছে, সেটা হলো সিয়েরা লিওন। আমাদের দেশ থেকে যারা এই জাতিসংঘ মিশনে যায়, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, এরা যারা মিশনে যায়,
যারা আফ্রিকার সিয়েরা লিওন গেছেন তারা জানতে পারে, তাদের কাছ থেকে আপনারা শুনবেন যে তারা কিন্তু অনেক সুন্দর বাংলা বলতে পারে। তারা এই বাংলাদেশি দেশিদের সাথে কথোপকথন করে। অর্থাৎ সিয়েরা লিওন আফ্রিকার একটা দেশ, সেই দেশ বাংলাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিছে। 8 নাম্বার, বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? সংবিধান বিষয়ে জানাটা ফরজ, আপনারা জানবেন, এটা অন্যভাবে নেবেন না। ফরজ শব্দটি আমি আসলে ওই ইসলামিক বিষয়ে না বলে খুবই গুরুত্বপূর্ণ আর কি, যেটা অ্যাভয়েড করা যাবে না, এটা বুঝাইছি। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি তফসিল আছে, 7টা। যেভাবেই হোক এই তফসিল আছে কয়টা সংবিধানে? 7টি। এটা আপনারা একদম ঠোঁটস্থ রাখবেন, ঠোঁটের আগায় রাখবেন। এটা অন্য কোনোভাবে মনে রাখার চেষ্টা করবেন না যে এর মানে এই, এর মানে এই, এই সংবিধানে কয়টা শব্দ আছে, এইগুলা দিয়ে 7টি মনে রাখার চেষ্টা করবেন না। আপনি একদম স্বাভাবিকভাবে না, ন্যাচারালি ওই কিসের মধ্যে কয়টা অক্ষর আছে এগুলা দিয়ে মনে রাখতে গেলে অনেক কিছুই আপনি ভুলে যাবেন। সংবিধানে তফসিল আছে 7টি, জাস্ট এতটুকু জানার চেষ্টা করেন আপনি। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন? সংবিধানে তফসিল আছে 7টি, আর যে সংবিধান রচনা কমিটি অর্থাৎ সংবিধান যে রচনা করছে ওইখানে একটা কমিটি গঠিত হয়েছে, যে এই কমিটি বাংলাদেশের সংবিধান রচনা করবেন বা লিখবেন। ওই কমিটিতে ছিল সদস্য 34 জন। 34 জন সদস্যের মধ্যে আমরা কি জানি? সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন, যাকে আমরা সংবিধান প্রণেতা হিসেবে জানি, সংবিধানের জনক বলি ডক্টর কামাল হোসেনকে। তাহলে ওই 34 জন সদস্য ছিলেন, সেখানে কিন্তু একটা নারী সদস্য ছিলেন, তার নাম কি আপনারা জানেন? রাজিয়া বানু। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার মানে সংবিধান নিয়ে পড়তেছি, সংবিধানের তফসিল ছিল কয়টা? 7টা। সংবিধান কমিটির সদস্য কয়জন ছিল? 34 জন। এই দেখেন 10 নম্বর প্রশ্নে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। একমাত্র সদস্য কে ছিল? বেগম রাজিয়া বানু। এটা মনে রাখতে হবে, উনি কিন্তু ওই সংবিধান কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিল। বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ওই দেখেন ডক্টর কামাল হোসেন। বলছিলাম ওনাকে সংবিধানের প্রণেতা বা সংবিধানের জনক বলা হয়, ডক্টর কামাল হোসেনকে। তাহলে এটাও প্রশ্নটা ভালোভাবে দেখেন, বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথমে যে কোনো কিছু রচনা করতে গেলে একটা খসড়া করতে হয়। খসড়া ছাড়া চূড়ান্ত বই কখনো হয় না, আগে খসড়া তৈরি করে তারপর সেটাকে প্রধান লিপি হিসেবে প্রিন্ট করা হয়। তার মানে ওই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি করছে সেটার সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। পরবর্তী প্রশ্নে চলে যাই, 12 নম্বর প্রশ্ন, গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? এখানে দেখেন অবশ্যই কনফিউজিং কিছু প্রশ্ন আছে। এই যে সংবিধান গৃহীত হয় কবে, হ্যাঁ, তারপরে সংবিধান কার্যকর হয় কবে, এটা নিয়ে। তার মানে আপনাদের প্রশ্নটা আগে মনে রাখতে হবে, প্রথমে যখন সংবিধানটা প্রণয়ন করলো সেটা তো আগে গ্রহণ করবে কেউ, তাই না? সেটাই হলো গৃহীত। গৃহীত হওয়ার পরে সংবিধান কার্যকর হয় কবে সেটা। আবার দেখেন বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখ, তার মানে কি 3টা বিষয় কিন্তু চলে আসলো। প্রথমটা কি, সংবিধান কবে গৃহীত হয়? দেখেন সংবিধান গৃহীত হয়েছে হলো 4 নভেম্বর 1972 সালে। এটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমত ভুল করে ফেলে যে এটা কি 16 ডিসেম্বর হবে নাকি 4 নভেম্বর হবে। তার মানে আপনাকে ক্লিয়ার হতে হবে যে সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর 1972 সালে। আবার দেখেন কনফিউশন সৃষ্টি করে, আপনারা পরীক্ষা দিলেই বুঝতে পারবেন আমার কথাটার গ্রহণযোগ্যতা কতটুকু। যে ইজি জিনিস যখন বাসায় পড়ে যাচ্ছি, পরীক্ষার হলে গিয়ে আবার কনফিউশন করে কোথায়। এই যে আপনাদের 1972 সাল, এখানে মনে হবে এটা কি 1971 ছিল না 1972 ছিল না 1973 ছিল, 3টাতেই কনফিউশন করে। বেশিরভাগ মনোযোগ যাবে 71 সালে। সুতরাং আপনারা যদি বাসায় বসে এটা মনে না রাখেন যে আসলে সংবিধান গৃহীত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে কিন্তু সংবিধানটা হয়েছে 72 সালে, তাহলে সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর 1972 সালে। এটা মনে রাখতে হবে যে 1972 সালের 4 নভেম্বর। তারপর দেখেন 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে? সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। এটা আপনাদেরকে একদম ক্লিয়ার কাট মনে রাখতে হবে। যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না।
প্রথমত কনফিউশন 1971 মনে হবে না, যেহেতু সংবিধান কার্যকরের বিষয় আসছে। 71 সালে তো দেশ স্বাধীনই হয়েছে ডিসেম্বরে, তার মানে এত অল্প সময়ের ভিতরে সেটা সম্ভব হয়নি, 1 বছর লেগেছে পূর্ণাঙ্গ সেটা কার্যকর করতে। তাহলে সংবিধান হয়েছে কার্যকর হয়েছে কবে? 1972 সালে। কনফিউশন কিন্তু দূর করে যেতে হবে যে 71 সালে না, এটা 1972 সালে। আর কার্যকর হয়েছে ঠিক 1 বছর পর, তার মানে 16 ডিসেম্বর 1971 স্বাধীন হয়েছে, আর সংবিধান কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972, অর্থাৎ স্বাধীন হওয়ার 1 বছর পরে, ঠিক 1 বছর, 16 ডিসেম্বর আমাদের বিজয়ের দিনেই সংবিধান কার্যকর হয়েছে। নাম্বার 14, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? দেখেন এইটা কিন্তু 4 নভেম্বর। আপনি দেখেন তারিখ বলছে তো 4 নভেম্বর। এই যে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর 1972, ঠিক যেদিন গৃহীত হয় সেইটাই কিন্তু সংবিধান দিবস। এটা কিন্তু অনেক কনফিউজ সৃষ্টি করবে আপনাদের, যে যখন দেখবেন যে বাংলাদেশের সংবিধান দিবস কবে, তখন বারবার মনে হবে যে সংবিধান দিবস তো 16 ডিসেম্বর হতে পারে, যেহেতু সংবিধান কার্যকর হয়েছে 16 ডিসেম্বর। কিন্তু না, সেটা কিন্তু সংবিধান দিবস না। সংবিধান দিবস হলো যেদিন সংবিধানটা গৃহীত হয়েছে, অর্থাৎ 4 নভেম্বর 1972 সালে যে সংবিধান গৃহীত হয়েছে, যেদিন গৃহীত হলো ওই দিনটাই হলো বাংলাদেশের সংবিধান দিবস। আবার বলছি, যেদিন সংবিধান গৃহীত হয়েছে অর্থাৎ 4 নভেম্বর 1972, সেই দিনটা 4 নভেম্বরটাই হচ্ছে সংবিধান দিবস। কিন্তু সংবিধান কার্যকর হয়েছে 16 ডিসেম্বর, সেটা কিন্তু আমাদের সংবিধান দিবস না। সংবিধান দিবস না, যেদিন গৃহীত হয়েছে 4 নভেম্বর সেইটা হচ্ছে আমাদের সংবিধান দিবস। তাহলে যদি প্রশ্ন হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ, বলতে হবে 4 নভেম্বর। নাম্বার 15, কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। এটা মনে রাখতে হবে, এটা শতকরা 80% পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আপনাদেরও আসবে আশা করি। যে কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। এটা মনে রাখতে হবে, জাতিসংঘের একটি সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো। এই ইউনেস্কো সংস্থাটাই 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আজ এই পর্যন্তই, আশা করি সবাই